বন্ধুরা আজকে সায়েন্সের একটা দারুণ প্র্যাকটিক্যাল আমরা করব। দেখো আমাদের এখানে গ্লাস রয়েছে এবং গ্লাসের মধ্যে কিন্তু জল রয়েছে। তো এই জলের ভেতরে আমরা যদি একটা পেন্সিলকে ডুবিয়ে দিই তাহলে কি ঘটছে আমরা দেখব। দেখো নিজের চোখেই তুমি দেখতে পাবে পেন্সিলটাকে এখন সোজা বলে মনে হচ্ছে, আস্তে আস্তে যদি আমি জলের ভেতরে এটাকে ডোবাই তাহলে দেখো পেন্সিলটাকে কিন্তু একটু বেঁকা বলে মনে হচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখো একটু বেঁকে গেছে বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম এবং এটা সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেয়। তো আমরা আজকে এই আলোর প্রতিসরণ ধর্ম কিভাবে হয়, এর বৈশিষ্ট্য কি হয়, এর কি কি সূত্র রয়েছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, মাধ্যমগুলোই বা কী কী, সংকট কোণ কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, হ্যাঁ এই জিনিসপত্রগুলো আজ ক্লাসের মধ্যে আমরা দেখব। আমরা কিছু প্রাকৃতিক ঘটনা দেখব, যেমন মরুভূমিতে মরীচিকা কেন সৃষ্টি হয়, তারারা কেন জ্বলজ্বল করে, এগুলো চাকরির পরীক্ষায় প্রশ্ন দেয়। এবং এই ক্লাস করলে তুমি আলোর প্রতিসরণ ধর্ম সম্পর্কে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসবে একেবারে জলের দরে কিন্তু ফলের রস হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। তো আমরা যে প্র্যাকটিক্যালটা দেখলাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। আমরা দেখলাম যে জলের ভেতরে একটা পেন্সিলকে প্রবেশ করালে সেটা কি হচ্ছে, একটু বেঁকে গেছে বলে মনে হচ্ছে। এর কারণ কি আমরা একটু জেনে নিই। দেখো এর কারণ হচ্ছে এখানে যে জল মাধ্যমটা রয়েছে সেটা কিন্তু ঘন মাধ্যম, সেটা হচ্ছে ঘন মাধ্যম এবং ওপরে কি রয়েছে যেখানে আমাদের চোখ রয়েছে সেটা কিন্তু বায়ু মাধ্যম। তুমি এখান থেকেও দেখতে পারো, তুমি লম্বভাবেও দেখতে পারো, তাহলে সেখান থেকে আমাদের বায়ু মাধ্যম রয়েছে এবং এই বায়ু মাধ্যম থেকে যখন আলোকরশ্মি জল মাধ্যমে প্রবেশ করছে তাহলে ওপরেরটা বায়ু মাধ্যম, এটাকে আমরা লঘু মাধ্যম বলবো। আমাদের সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় লঘু মাধ্যম, যে মাধ্যমের ঘনত্ব কম। দুটো মাধ্যম রয়েছে, জল মাধ্যম এবং বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমের ঘনত্ব কম, এই জন্য এটা হচ্ছে লঘু মাধ্যম, আর জল মাধ্যমের ঘনত্ব বেশি, এই জন্য এটা হচ্ছে কি মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। ক্লিয়ার? এরকমভাবে বায়ু এবং কাঁচ থাকতে পারে, বায়ু মাধ্যম কাঁচ মাধ্যম, তাহলে বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ মাধ্যম তখন হচ্ছে ঘন মাধ্যম হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো যখন লঘু মাধ্যম থেকে আলোকরশ্মি ঘন মাধ্যমে আসছে তখন কি ঘটছে, সোজাভাবে আপতিত হলো। ঠিক আছে, এখানে হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা এখানে পড়লো, পড়ে ওর যাওয়ার কথা ছিল সোজাসুজি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ঘন মাধ্যমে প্রবেশ করে গেল, জল মাধ্যমে প্রবেশ করে গেল, তখন কি হবে, তখন ও একটু বেঁকে এখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে, বেঁকে এই দিক দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে রশ্মিটা এখান থেকে আসলো বেঁকে, এই রশ্মিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এটাকে আমরা বলছি বাবা প্রতিসৃত রশ্মি। এবং এই যে পয়েন্ট থেকে বাঁকলো, যে বিন্দু থেকে বাঁকা শুরু করলো বা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, সেই বিন্দুটাকে বলছি আমরা আপতন বিন্দু। কি বলছি আমরা? আপতন বিন্দু আমরা নাম দিচ্ছি। এই আপতন বিন্দুতে আমরা যদি একটা লম্ব টানি, লম্ব টেনে দিলাম, তাহলে এই লম্বটাকে আমরা বলি অভিলম্ব। কি বলি বাবা? অভিলম্ব আমরা নাম দিই। তাহলে আমরা পেয়ে গেলাম যে রশ্মিটা পড়ছে এটা কিন্তু আপতিত রশ্মি, যেটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে বেঁকে সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। যে বিন্দু থেকে বাঁকা শুরু করছে সেই বিন্দুটা হচ্ছে তোমার আপতন বিন্দু, এবং এই আপতন বিন্দুতে যে লম্ব রয়েছে সেটা হচ্ছে অভিলম্ব। এবং এই যে দুই মাধ্যমটাকে আলাদা করছে একটা তল, এই তলে আলাদা হয়ে যাচ্ছে দুই মাধ্যম, এটা হচ্ছে বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল আমরা কিন্তু নাম দিয়ে দিই। এই টার্মগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাগুলো কিন্তু দেবে, পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা আপতন বিন্দু, এটা অভিলম্ব, এবং এটা হচ্ছে বিভেদ তল আমরা জেনে গেলাম। এবং এই আপতিত রশ্মি এবং অভিলম্ব নিজেদের মধ্যে একটা কোণ করে থাকে, এই কোণটাকে আমরা বলি আপতন কোণ। কি কোণ বলি? আপতন কোণ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। এবং এই প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গেও একটা কোণ করে থাকে, যে কোণটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, এটাকে আমরা প্রতিসরণ কোণ বলি। এটাকে আমরা কিন্তু প্রতিসরণ কোণ বলি, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, প্রতিসরণ কোণ। তাহলে এই টার্মগুলো একটুখানি তোমরা মনে রাখবে। এটা আমরা বললাম ঘন মাধ্যমে প্রবেশ করার সময়, লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে পারে আলোক রশ্মি তখন কিন্তু অভিলম্বের দিকে সরে যাচ্ছে। কিন্তু এর উল্টো হবে, এর উল্টো হবে কোন ক্ষেত্রে? এর উল্টো হবে যদি তুমি দেখো, আর একটা ছবি তোমাকে আঁকি এখানে, যদি উল্টো হয়, যদি আলোক রশ্মি এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হবে? ঘন মাধ্যম মনে করো রয়েছে এখানে, এখানে লঘু মাধ্যম রয়েছে, তাহলে কি ঘটবে? ওপরে ঘন মাধ্যম রয়েছে, জল মাধ্যম বা কাঁচ মাধ্যম রয়েছে, নিচে হচ্ছে বায়ু মাধ্যম রয়েছে, তাহলে কি ঘটবে? তাহলে দেখো আলোক রশ্মি আপতিত হলো এখান দিয়ে, আলোক রশ্মি এখান থেকে আপতিত হলো, এবারে ওর যাওয়ার কথা কোন দিক দিয়ে? সোজাসুজি পথে যাওয়ার কথা।
কিন্তু ও তখন কি হচ্ছে না ঘন থেকে লঘুতে প্রবেশ করছে, এই জন্য ও গতিপথ চেঞ্জ করবে, ও গতিপথকে পরিবর্তন করে দেবে, ও একটু ওপর দিয়ে যাবে, ও একটুখানি ওপর দিয়ে যাবে। এটা তখন হয়ে যাবে প্রতিসৃত রশ্মি, এটা তখন হবে প্রতিসৃত রশ্মি, এটা হয়ে যাবে আপতিত রশ্মি, এটা হবে আপতিত রশ্মি। ক্লিয়ার? এবং দেখো ভালো করে যদি তুমি লক্ষ্য করো তাহলে আগের বারে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছিল তখন দেখো আই কোণটা বড় ছিল, আপতন কোণ এখানে বড়, ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে আপতন কোণ বড়, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যাচ্ছে, তাহলে এখানে আর কোণটা ছোট, যাওয়ার কথা ছিল সোজাসুজি কিন্তু একটু এইদিকে বেঁকে গেল অভিলম্বের দিকে, এই জন্য আর কোণটা ছোট, তাহলে এখানে হচ্ছে তোমার আই কোণটা বড় আর কোণটা ছোট, মানে আপতন কোণ হচ্ছে বড়, প্রতিসরণ কোণ হচ্ছে ছোট। আর পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তখন দেখো এখানে আই কোণটা ছোট, এখানে দেখো আর কোণটা কিন্তু বড় হয়ে গেল, এখানে কিন্তু আই কোণটা ছোট আর কোণটা বড়, মানে প্রতিসরণ কোণ এখানে বড়, আপতন কোণ এখানে ছোট। তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে কোন কোণটা বড় হয়, তোমাকে বলতে হবে এখানে প্রতিসরণ কোণটা কিন্তু বড় হয়, আপতন কোণ ছোট হয়। আর যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে ঠিক উল্টো হয়ে যায়, তখন হয়ে যায় আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ হচ্ছে ছোট। ক্লিয়ার? এবং চলে আসো, এখান দিয়ে সূত্র দিয়েছে, সূত্রগুলো আমরা দেখে নেব। তার আগে বলি প্রতিসরণ কাকে বলে, একবার লেখা আছে এখান থেকে তুমি পড়ে নেবে, যে আলো যখন একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে আর একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে প্রবেশ করে, ভিন্ন ঘনত্বের ক্ষেত্রে প্রবেশ করে, তখন সে গতিপথ পরিবর্তন করে, এই ঘটনাকেই আমরা বলছি আলোর প্রতিসরণ। এটা দুভাবে হয়, একটা বললামই যে লঘু থেকে ঘন মাধ্যম হয়, একটা ঘন থেকে লঘু মাধ্যমে হয়, এটা আমি আর বলছি না। আমরা প্রতিসরণের দুটো সূত্রতে চলে আসব। দেখো প্রথম সূত্র এখানে লেখা আছে, এই আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিটা এবং এই প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে যে অভিলম্ব, এই অভিলম্ব একই সমতলে থাকবে। এটা প্রতিফলনেরও সূত্র ছিল, এটা প্রতিসরণেরও সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি হবে, দ্বিতীয় সূত্র হবে এখানে এই যে আপতন কোণ আর এই যে প্রতিসরণ কোণ, এদের সাইনের অনুপাত, আমরা সাইন থিটা পড়েছি, কস থিটা পড়েছি ত্রিকোণমিতিতে, তাহলে সাইনের অনুপাত মানে সাইন আই বাই সাইন আর, সাইন আই মানে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। এটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, এরকম একটা ইউ এর মতো সিম্বল, হ্যাঁ ইউ এর মতো সিম্বল, লেজ বেরিয়ে গেছে, লেজ বেরিয়ে গেছে বলে আমরা মিউ বলি, একে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, একে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। এই অনুপাতটা ধ্রুবক হয়, সাইন আই বাই সাইন আর, আই কোণের সাইন এবং আর কোণের সাইন এর অনুপাত ধ্রুবক হয়, একে আমরা প্রতিসরাঙ্ক বলি। এবং এই সূত্রটাকে আমরা বলি স্নেলের সূত্র। কি বলি আমরা? স্নেলের সূত্র বলি আমরা, পরীক্ষায় খুব দেয় তো পড়ে রাখবে, এটা স্নেলের সূত্র বলা হচ্ছে। ক্লিয়ার? দেখো যেটা বললাম ওটা এখানে লেখা আছে, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। এটাকে আমরা কি বলছি? স্নেলের সূত্র বলে দিচ্ছি। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। এর মানে কি? এর মানে দেখো বুঝে যাবে। প্রতিসরাঙ্ক বলেছে, একটু আগে বললাম প্রতিসরাঙ্ক মানে সাইন আই বাই সাইন আর, এর অনুপাতকে আমরা কি বলছি? প্রতিসরাঙ্ক বলছি। এখানে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলেছে। তুমি যদি ছবি আঁকো এখানে, তাহলে কোনো একটা হলুদ বর্ণের আলোকে আমরা নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ হলুদ বর্ণটা হচ্ছে ঠিক মাঝখানে অবস্থিত। তুমি জানো বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা হচ্ছে 7টা বর্ণ। এই 7টা বর্ণের মধ্যে সাদা বর্ণ 7টা বর্ণতে ভাগ হয়ে যায়, আমি আলোর বিচ্ছুরণ পার্টের মধ্যে তখন বলবো। তাহলে এই হলুদ বর্ণটা বেনিয়া সহকলা, এর মধ্যে মাঝখানে হলুদ বর্ণ আছে, এই জন্য হলুদ বর্ণকে আমাদের নিয়ে ক্যালকুলেট করতে হয়। তাহলে হলুদ বর্ণের আলোক রশ্মিকে তুমি যদি বায়ু থেকে কাঁচে পাঠিয়ে দাও, মনে করো উপরে আছে বায়ু মাধ্যম, এখানে রয়েছে বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যম থেকে যখন তুমি কাঁচ মাধ্যমে পাঠাচ্ছ, তাহলে এটা হচ্ছে লঘু মাধ্যম, বায়ু মাধ্যম লঘু মাধ্যম। তুমি ঘন মাধ্যমে পাঠাচ্ছ, তাহলে যাওয়ার কথা ছিল সোজাসুজি, ও বেটা বেঁকে যাবে।
কি হবে, বেঁকে যাবে। তাহলে এটা তখন আমার কি কোণ হয়ে যাবে, এটা হচ্ছে আর কোণ হয়ে যাবে, প্রতিসরণ কোণ। আর এটা কি কোণ হয়ে যাবে, আমার আপতন কোণ, আই কোণ। তাহলে এখানে বায়ু মাধ্যম থেকে যখন এখানে কাঁচ মাধ্যমে প্রবেশ করবে আলো, তখন এই আই কোণ এবং আর কোণের সাইনের অনুপাত 1.5 হবে, 1.5 হবে। এই মানগুলো বসিয়ে দিলে 1.5 হবে, সেটা এখানে বলেছে, তুমি ক্যালকুলেশন করবে। তো এই টাইপের পরীক্ষা কিন্তু অঙ্ক দেয়, এই সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ, এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাকে অঙ্ক দিয়ে দেবে। তো চলো এগুলো আমি তোমাকে শেখাবো, তার আগে দেখে নিই কিছু প্রাকৃতিক এক্সাম্পল, প্রতিসরণের কিছু প্রাকৃতিক এক্সাম্পল আমরা দেখে নেব। প্রথমেই দেখো এখানে রয়েছে যে সূর্য যখন উদয় হয় তখন দেখবে আকাশ লাল রঙের দেখায়, বা যখন সূর্যাস্ত যায় তখন আকাশকে লাল রঙের দেখায়। কেন? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য হয়। বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যখন আসছে, সূর্য ঠিক অস্ত চলে গেল, ঠিক আছে, তখনও দেখবে যে সূর্যের আলোগুলো আসছে, এসে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আকাশকে তখন আমাদের একটু লালচে ভাব দেখানো যায়, বা আকাশকে তখন একটু লালচে দেখা হয়। তেমনইভাবে সূর্য যখন উদয় হয়, ঠিক সূর্য উদয় হয়নি, ঠিক তার আগের মুহূর্ত থেকে আলোর প্রতিসরণ ধর্মের জন্য কি হয় না, আকাশকে আমরা তখন এদিকে একটু লালচে ভাব দেখতে পাই। বা তোমরা দেখবে যে রাতের আকাশে তারারা মিটমিট করে জ্বলছে। কেন জ্বলছে তারারা মিটমিট করে? তার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। যখন আলোকরশ্মি আসছে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলোকরশ্মি আসছে, তখন বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মি কিন্তু প্রতিসৃত হয়ে যাচ্ছে, প্রতিসরণ ঘটছে। কারণ বিভিন্ন ঘনত্বের মাধ্যম আছে, ট্রোপোস্ফিয়ার তার ঘনত্ব আলাদা, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার তার ঘনত্ব আলাদা। এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আলোকরশ্মি আসছে। এবার একই টাইমে সবাই আসছে না, একটা নক্ষত্র থেকে একটা সময় আসছে, অন্য নক্ষত্র থেকে তার একটুখানি পর থেকে আসছে, ঠিক আছে, ফলে কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের পার্থক্য হচ্ছে। ফলে এই তারা থেকে যখন আলোকরশ্মি আসছে, তার কিছুক্ষণ পরে এই তারা থেকে আসছে, ফলে এই হচ্ছে তোমার আলোকরশ্মি যখন চলে এলো, তখন মাধ্যমের মধ্যে দিয়ে কি হবে, প্রতিসরণ ঘটে যাবে, আমাদের চোখে পড়লো। কিছুক্ষণ পরে হচ্ছে তোমার ওই আলোকরশ্মি মাধ্যমের মধ্যে দিয়ে আসছে, ফলে কিছু বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আসার সময় ও ব্যাটা প্রতিসৃত হয়ে আমাদের চোখে দেখা যাচ্ছে ও মিটমিট করছে। অ্যাকচুয়ালি মিটমিট করছে না, অ্যাকচুয়ালি ও কী হচ্ছে, নক্ষত্রগুলো জ্বলছে, একভাবেই জ্বলছে, ও মিটমিট করছে না, কিন্তু আমাদের চোখে আমরা বুঝতে পারছি ও মিটমিট করছে, কারণ প্রতিসরণ ধর্মের জন্য বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসরণ ধর্ম হচ্ছে। এছাড়াও দৈনন্দিন জীবনে আমরা যখন দেখি যে এইটুকুই দেখলাম, কাঁচের গ্লাসের ভেতরে যখন জল রয়েছে, তার ভেতরে আমরা প্রবেশ করাচ্ছি একটা দণ্ডকে, তখন সেটাকে একটু ব্যাঁকা বলে মনে হচ্ছে। তাহলে এই টাইপের জিনিসপত্র কিন্তু তোমাকে একটু পড়ে রাখতে হবে। এক্সাম্পলগুলো পরীক্ষায় দেবে, কী কী প্রশ্ন দিয়েছে পরীক্ষায় একবার দেখে নাও, দেখো তুমি পারো কি না। দেখো প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে রয়েছে, আরআরবি এনটিপিসি পরীক্ষা আসা প্রশ্ন। বলেছে আলোক রশ্মি তাদের মূল পথ থেকে বিচ্যুত হওয়ার ঘটনাকে, যখন তারা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তাকে আমরা কি বলছি? মানে বলেছে আলোক রশ্মি মূল পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেঁকে যাচ্ছে, সেই ঘটনাকে আমরা কি বলছি? প্রতিসরণ বলছি। অপশান নাম্বার ডি প্রতিসরণ বলছি। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, আলোক রশ্মি তার মূল পথ থেকে বেঁকে যাচ্ছে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। নেক্সট কোশ্চেন দেখো, WBCS পরীক্ষায় দিয়েছে, বলেছে ড্যাশের কারণে তারাটি আকাশে জ্বলজ্বল করছে। তারার আকাশে জ্বলজ্বল করছে কেন? তার কি কারণ? কোন ধর্ম দ্বারা হচ্ছে? এখানে দেখো একদম সঠিক উত্তর প্রতিসরণ। তাহলে বায়ুমণ্ডল দ্বারা আলোর প্রতিসরণ, অপশান নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে কোন ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকে? এসএসসি এমটিএসে আসা প্রশ্ন। বলেছে আপতন কোণের ক্ষেত্রে না, ঠিক আছে, বলেছে বৈদ্যুতিক সম্ভাব্য শক্তি, এগুলো হবে না, প্রতিসরণ সূচকের পরিবর্ধন হবে না, এটা প্রতিসরণ এবং প্রতিফলন উভয়ের ক্ষেত্রেই ঘটে। প্রতিফলন যখন আমি করিয়েছি দেখবে সমতল দর্পণের ক্ষেত্রে আমি প্রতিফলনের সূত্র পড়িয়েছি, একবার দেখে নেবে ভিডিও, তাহলে বুঝতে পারবে। আলোর বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন টপিক আছে, সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, পড়তে হবে। যেমন সমতল দর্পণ একটা পার্ট, এরপরে অবতল দর্পণ, উত্তল দর্পণ, লেন্স রয়েছে, এটা প্রতিসরণ রয়েছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংকট কোণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, আলোর প্রচুর পার্ট রয়েছে এবং সেগুলো ভালো করে পড়তে হবে। প্রিজম রয়েছে, এগুলো না পড়লে কিন্তু পরীক্ষায় তুমি স্কোর করতে পারবে না। সামনে প্রচুর পরীক্ষা রয়েছে, তো কনসেপ্ট সহকারে পড়ো। কনসেপ্ট সহকারে যদি না পড়তে পারো তাহলে কিন্তু হবে না। দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে, কালকে পরীক্ষায় বসলে, পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে, এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে, একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে
ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান, প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। তো আমাদের প্রশ্নে চলে আসছি। দেখো, প্রশ্ন হচ্ছে তোমার উত্তর আমাদের প্রতিফলন এবং প্রতিসরণ দুটোই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে, একটি মাধ্যমে আলোকরশ্মির বাঁক হয় কেন? একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায় আলোকরশ্মির বেঁকে যায় কেন? গ্রুপ ডিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আলোর প্রতিসরণ ধর্মের জন্য। আলোর প্রতিসরণ ধর্ম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, বায়ুর পরম প্রতিসরণ সূচক কত? বায়ুর যদি আমরা বলি পরম প্রতিসরণ সূচকের মান একেবারে 1 হয়। হ্যাঁ, এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয় তাহলে এখানে 1.0003 1.0003 অপশান নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, এবার আমরা আরেকটু কনসেপ্ট শিখে নিই, সংকট কোণ ব্যাপারটা কি একটু জেনে নিই, ঠিক আছে? দেখো, তাহলে এখানে আমরা দেখলাম একটু আগে, একটা আমি খালি পেজ নিই। দেখো, আমি একটু আগে দেখলাম আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হয়। ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে প্রবেশ করে, ভালো করে একটু বুঝবে। দেখো, এটা হচ্ছে তোমার দুই মাধ্যমের বিভেদ তল। ওপরে আমি ধরলাম এখানে রয়েছে লঘু মাধ্যম ধরলাম, ঠিক আছে? নিচে রয়েছে আমাদের ঘন মাধ্যম রয়েছে। এবার আলোক রশ্মি আমি চাইছি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করুক। তাহলে ঘন মাধ্যম দিয়ে আলো আসছে, এখান দিয়ে আলোক রশ্মি পড়লো, সোজা যাওয়ার কথা ছিল, আলোক রশ্মি সোজা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই ও লঘু মাধ্যমে প্রবেশ করলো তখন কি হবে? ও একটু বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে, আমি বললাম যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ ঘন থেকে লঘুতে আসছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি লঘু থেকে ঘনতে আসতো তাহলে অভিলম্বের দিকে সরে আসতো। তাহলে এখানে হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? তার মানে এখানে কি কোণটা বড় হবে? এখানে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আপতন কোণ, আমি এই দিকে এঁকেছি, পড়ছে আলোক রশ্মি এদিকে, এটা হচ্ছে আপতন কোণ। আপতিত রশ্মি আর অভিলম্ব কোণ করে আছে, এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে এখানে আই কোণটা ছোট, আর কোণটা কিন্তু বড়। ক্লিয়ার? এবার দেখো, আলোক রশ্মি তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যাচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার আমি মনে করো এই কোণটাকে আর একটু বাড়িয়ে দিলাম, আই কোণটাকে একটু বাড়িয়ে দিলাম, বললাম কেন যে ভাই তুমি এখান দিয়ে যেও না, আর একটু সাইড দিয়ে যাও, ঠিক আছে? একটু সাইডে যাও, এই সাইড, ঠিক আছে? হ্যাঁ, সামনে লেডিস আছে, সাইড, তাহলে সাইড দিয়ে দিলে একটুখানি। তাহলে এখানে সাইড দিয়ে মনে করো আমি এটাকে পাঠালাম, আপতিত রশ্মিকে একটু বেশি অ্যাঙ্গেল করে দিলাম। তাহলে এখানে এটাও তো একটু বেশি বেঁকে যাবে না? ভালো করে দেখো, এটাও তখন কি হবে? এখান দিয়ে আর যাবে না, একটু বেঁকে যাবে দিক দিয়ে। বলে দাদা আমিও একটুখানি বেশি সরে যাই, তাহলে প্রতিসৃত রশ্মিটাও একটু বেশি করে সরে যাবে। আবার মনে করো আরেকটু সরিয়ে দিলাম, আমি আরেকটুখানি সরিয়ে দিলাম, বললাম দাদা আপনি আরেকটু সরে যান, ঠিক আছে? দেখো না, হয় না, ট্রেনের মধ্যে কেউ বসে আছে, দাদা একটু চেপে দেখি, একটু বসলো, বসা পরে আর দেখবে আস্তে আস্তে আর একটু চেপে বসতে পুরো বসে নেবে, ঠিক আছে? তাহলে এরকম হয়ে যায় ট্রেনের মধ্যে, দেখবে। তাহলে এখানে হচ্ছে তোমার, এখানেও তাই, যদি আলোক রশ্মি এখান দিয়ে সরে যাচ্ছে তার মানে এখানে আপতিত রশ্মি যত এখানে কোণ বাড়িয়ে দিচ্ছে, প্রতিসৃত রশ্মিও এখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। ফলে এমন একটা সময় আসবে যখন কিনা আপতিত রশ্মিটা এমন একটা কোণ করে যাবে যখন এই প্রতিসৃত রশ্মিটা পুরো অভিলম্ব ঘেঁষে চলে যাবে, তখন এই কোণটা পুরো 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে কোণের জন্য, যে আপতন কোণের জন্য এই প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, সেই আপতন কোণটাকে আমরা বলবো সংকট কোণ বলবো আমরা, সংকটে পড়ে যাবে। তাহলে এমন একটা কোণে আপতিত রশ্মি পাঠালে যে কোণটা দিয়ে গেলে এই প্রতিসৃত রশ্মিটা পুরো 90 ডিগ্রি, মানে এই যে অভিলম্ব ঘেঁষে চলে যাবে, বাড়তে অভিলম্ব ঘেঁষে চলে যাবে, এটাই হচ্ছে সংকট কোণ। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে সংকট কোণ বিভিন্নভাবে হয়, দেখে নাও একবার করে। তাহলে এখানে ছবির মাধ্যমে লেখা আছে সংকট কোণ কাকে বলে, একবার দেখবে। এখানে লেখা আছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তখনই সংকট কোণ হয় এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 হয়, সেই আপতন কোণকে আমরা বলছি সংকট কোণ। অবশ্যই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে হবে না,
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। তাই লেখা আছে এখানে যে দুটো মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করবে এবং আপতিত আলোর বর্ণের ওপরও কিন্তু এটা নির্ভর করবে কোন বর্ণের আলোকরশ্মি প্রবেশ করছে, কারণ সবার বিক্ষেপণের ধর্ম সবাই বিক্ষিপ্ত মানে একভাবে হয় না। যেমন লাল আলো কম বিক্ষিপ্ত হয়, বেগুনি আলো বেশি বিক্ষিপ্ত হয়, তোমরা পড়েছো, ঠিক আছে? তাহলে এগুলো বেশি বিক্ষিপ্ত হচ্ছে, তার জন্য রঙের ওপর নির্ভর করবে, মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করবে কীরকম মাধ্যম। হ্যাঁ, কাঁচ মাধ্যম থেকে যাচ্ছে বায়ু মাধ্যমে, জল মাধ্যম থেকে যাচ্ছে, কোন মাধ্যম থেকে যাচ্ছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? এবং এর শর্ত হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, উল্টো দিকে গেলে হবে না। কারণ লঘু থেকে যদি ঘনতে যায় তাহলে অভিলম্বের দিকে সরে আসবে, কোনো সময় 90 ডিগ্রি কোণ করতে পারবে না। অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে, যে অভিলম্ব থেকে দূরে সরতে থাকবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। এবং 2 নম্বর হচ্ছে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 হতে হবে। সবাই জানে যে প্রতিসরণ কোণ 90 হতে হবে, পুরো অভিলম্ব ঘেঁষে যাবে, সেই তার তখনই হচ্ছে সংকট কোণ হবে, যেটা বললাম, ঠিক আছে? চলো এখান থেকে আমরা কিছু মাধ্যমে সংকট কোণ জেনে নিই। যেমন জল এবং বায়ুর মধ্যে সংকট কোণ হচ্ছে তোমার 49 ডিগ্রি। তার মানে এখানে লঘু মাধ্যম কোনটা? বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যম কোনটা? ঘন মাধ্যম হচ্ছে জল মাধ্যম থেকে আলোকরশ্মি আপতিত হলো, হয়ে এখান থেকে চলে গেল, ঠিক আছে? বায়ু মাধ্যমে এসে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে পড়লো আলোকরশ্মি, 90 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা কত তখন? এই কোণটা হচ্ছে 49 ডিগ্রি। তাহলে 49 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে এবং 90 ডিগ্রি কোণে হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যদি জল এবং বায়ু দুটো মাধ্যমকে তুমি নাও। ক্লিয়ার? তাই জন্য বলেছে জল এবং বায়ুর সংকট কোণ হচ্ছে 49 ডিগ্রি। তাহলে 49 ডিগ্রি মানে কি? 49 ডিগ্রি মানে হচ্ছে তোমার জল মাধ্যমে আলোকরশ্মি যে আপতিত হচ্ছে সেই আপতন কোণটা হচ্ছে 49 ডিগ্রি। প্রতিসরণ কোণ তো 90 ডিগ্রি হবে, সংকট কোণ মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে মাথায় ঢুকছে? চলো দেখো লেখা আছে এখানে, আর একটা লেখা আছে হীরকের মধ্যে কত ডিগ্রি কোণ করা থাকে। হীরকের মধ্যে তোমরা যদি জানো কমেন্টের মধ্যে লিখবে যে হীরে এবং বায়ু, হীরক হচ্ছে কঠিন মাধ্যম, ঘন মাধ্যম, এবং বায়ু হচ্ছে লঘু মাধ্যম। তাহলে হীরের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের মান কত হয় কমেন্টের মধ্যে তোমরা জানাবে, ঠিক আছে? ও তো লেখাই আছে কমেন্টের মধ্যে 24.4 ডিগ্রি। আমি বলছি লেখা নেই, লেখা আছে 24.4 ডিগ্রি। তাহলে পেয়ে গেলে জানানোর দরকার নেই, জেনে রাখো। তাহলে 24.4 যদি হীরে থেকে বায়ুতে আলোকরশ্মি আসে 24.4 ডিগ্রি কোণে এখানে আপতিত হলো, তাহলে প্রতিফলিত হবে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। প্রতিষ্ঠিত হবে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। ক্লিয়ার? চলো দেখো আরআরবি টিসিতে আসা একটা প্রশ্ন এখানে দিয়েছে, বলেছে যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যম মানে লঘু মাধ্যমে প্রবেশ করছে তখন এ কোন দিকে বাঁকছে এবং তার গতিবেগ কীরকম হচ্ছে। তাহলে ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যম মানে লঘু মাধ্যম, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তখন কি হয় বাবা? তখন এই আলোকরশ্মি এখানে আপতিত হলো ঘন মাধ্যমে, এবার এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে সোজা যাওয়ার কথা ছিল, ও হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ লঘু মাধ্যমে যাচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে প্রথম পেয়ে গেলাম অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে স্বাভাবিকের দিকে যাচ্ছে, স্বাভাবিক মানে এখানে অভিলম্ব মনে রাখবে, তাহলে অভিলম্বের দিকে হবে না, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এটা ঠিক আছে। বলেছে ধীর গতিতে যাচ্ছে, ধীর গতিতে হবে না, কারণ যখন আলোকরশ্মি লঘু মাধ্যমে থাকে তার বেগ কিন্তু বেড়ে যায়। ঘন মাধ্যমে হলে আলোকরশ্মি সেখানে কম বেগে যায়, ঘন মাধ্যম রয়েছে আলোকরশ্মির বেগ কমবে। মনে করো তরল মাধ্যম রয়েছে, তরল মাধ্যম এবং কঠিন মাধ্যম আছে, তাহলে তরল মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ বেশি, কঠিনের মধ্যে দিয়ে আলোর বেগ কম। আবার মনে করো তরল রয়েছে আবার গ্যাসীয় রয়েছে, তাহলে গ্যাসীয় মাধ্যমে আলোর বেগ বেশি, তরল মাধ্যমে কম, তাহলে লঘু মাধ্যমে আলোর বেগ কিন্তু বেশি হয়। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অপশন নাম্বার ডিতে এর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, একদম অপশন ডি কিন্তু আমার সঠিক উত্তর হবে। এই দেখো কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি অ্যান্সার করতে পারবে, তাহলে কনসেপচুয়ালভাবে তুমি কিন্তু পড়ো। চলো নেক্সট কোশ্চেন, হীরকের সংকট কোণ কত? কমেন্টের মধ্যে বলো হীরকের সংকট কোণ। আমি একটু আগেই তোমাকে বলে দিলাম, দেখো পরীক্ষায় দিয়েছে হীরকের সংকট কোণ কত বললাম? 24.4 ডিগ্রি। এবার তুমি ভুল করবে, এখানে 24.2ও দেওয়া আছে, 24.4ও দেওয়া আছে, তাহলে 24 কত হচ্ছে? 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে সংকট কোণের জন্য প্রয়োজনীয় প্রতিসরণ কোণ কত হতে হবে? প্রয়োজনীয় প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হতে হবে। তোমার একটা আপতন কোণ হবে, আপতন কোণ চেঞ্জ হতে পারে, যেমন হীরকের ক্ষেত্রে 24.4 ডিগ্রিতে আপতিত হলে প্রতিসরণ কোণ হচ্ছে 90। আবার যখন জলের ক্ষেত্রে হবে, জল থেকে বায়ুতে আসবে তখন 49, ঠিক আছে? তাহলে প্রতিসরণ কোণ সবসময় 90 হতে হবে, আপতন কোণ তোমার চেঞ্জ হতে পারে মাধ্যম অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে আলো যখন একটি ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যমে প্রবেশ করে তখন তার গতির ওপর কী প্রভাব পড়ে? ঘন থেকে যখন লঘুতে প্রবেশ করছে তার গতিবেগ
বৃদ্ধি পাচ্ছে, গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপশান নাম্বার কি হচ্ছে, বৃদ্ধি পায় এ। অপশান এ আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে নেক্সট টাইম করাবো। এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পল এক্সপেরিমেন্ট। এখানে একটা লেজার লাইট তুমি বাড়িতে করতে পারো, ঠিক আছে। আজকে তোমাকে একটা দেখালাম যে প্রতিসরণ, নর্মাল একটা প্রতিসরণের এক্সাম্পল তোমাকে দেখালাম, তোমাকে দেখালাম একটা জলের ভেতরে পেন্সিলকে প্রবেশ করিয়ে দেখতে পারবে। এবং বাড়িতে যদি লেজার লাইট থাকে তাহলে লেজার লাইট দিয়ে তুমি এক্সপেরিমেন্টটা করবে। এখান দিয়ে আলোক রশ্মি দেখো এখানে বেগে হচ্ছে ওপর দিকে যাচ্ছে না, এমন একটা অ্যাঙ্গেলে তুমি ফেলবে যেখানে পুরো আলোক রশ্মি আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে এটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা আমরা অন্য ক্লাসে, পরের ক্লাসে করাবো কোনো সময়। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।